তুলে ধরবো। তো চলো সরাসরি আমাদের মেন আলোচনার বিষয়ে চলে আসছি, যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান প্রধান কারণ। প্রধান প্রধান কারণ হিসাবে আমরা সবথেকে প্রধান কারণ হলো যে পৃথিবীর আবর্তন গতি। আমরা যখন পৃথিবীর গতিসমূহের ক্লাসগুলো দিয়েছিলাম তখন সেখানে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির কথা আলোচনা করেছিলাম। তো আমরা সেই আবর্তন গতির ফলে কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয় সেটা একটু দেখে নেব। ফার্স্ট পয়েন্ট হলো বা প্রধান কারণ হলো পৃথিবীর আবর্তন গতি বা আবর্তন। এই আবর্তন কিভাবে সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করছে, যে আমরা তো জানি পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে। পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে যেহেতু আবর্তন করছে বা ঘুরে চলেছে, তার ফলে আবার একটা গতি উৎপন্ন হচ্ছে, কোরিওলিস বল। এই বলের জন্যই সমুদ্র স্রোত সোজা পথে কখনোই কিন্তু প্রবাহিত হয় না। সমুদ্র স্রোত কখনোই সোজা পথে প্রবাহিত হয় না। যেহেতু সে সোজা পথে প্রবাহিত হয় না, তাই তার মধ্যে একটা তরঙ্গের আভাস অর্থাৎ তরঙ্গ দেখা যাবে, ওঠানামা, সমুদ্র জলের একটা ওঠানামা যাকে আমরা তরঙ্গ বলি সেটা লক্ষ্য করতে পারবো। সেই তরঙ্গের জন্যই ফ্লেরের সূত্র রয়েছে। সেই ফ্লেরের সূত্র কি? ফ্লেরের সূত্র এটাই যে উত্তর গোলার্ধ দিয়ে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধ দিয়ে বাঁ দিকে প্রবাহিত হয়। সেই ফ্লেরের সূত্র অনুসারে সমুদ্র তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে ডান দিক থেকে বাম দিক, অর্থাৎ ডান দিক থেকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। উত্তর গোলার্ধে ডান দিক আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়ে থাকে। যেহেতু দিকের একটা পরিবর্তন থাকে, উত্তর গোলার্ধে ডান দিক আর দক্ষিণ গোলার্ধে বাম দিক, তার জন্যই কি হয়? সমুদ্র স্রোত সৃষ্টি হয়। বোঝা গেল যে আমরা যখন কোরিওলিস বলও পড়েছিলাম, ফ্লেরের সূত্রও পড়েছিলাম। এই ফ্লেরের সূত্র ও কোরিওলিস বলের জন্যই পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। প্রধান কারণ বা ফার্স্ট কারণ হলো এই পৃথিবীর আবর্তন গতি। চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে আমরা বলবো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের জন্য কিন্তু সমুদ্র স্রোত দায়ী হয়ে যায়, সৃষ্টিতে নিয়ন্ত্রণ করে থাকে। সমুদ্র স্রোত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে থাকে এই বায়ু প্রবাহ। কিভাবে? যদিও আধুনিক বৈজ্ঞানিকদের মতে বায়ু প্রবাহ সৃষ্টির বায়ু প্রবাহী হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হিসাবে তুলে ধরা হয়েছে। কিভাবে? যে প্রবলভাবে নিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে, এই নিয়ত বায়ু নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকেও তার নিজের সাথে টেনে নিয়ে যায়। যখন বায়ু প্রবাহিত হচ্ছে তার সাথে সাথে, যখন আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা আলোচনা করেছিলাম আঞ্চলিক ভূগোলে অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফিতে, আমরা মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করছিলাম। সেখানে আমরা একটা জায়গায় আলোচনা করেছিলাম যখন এই মৌসুমী বায়ু আরব সাগরের উপর দিয়ে আসে, তখন সেই আরব সাগরের উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে। জলীয় বাষ্প সংগ্রহ করে তার সাথে সাথে কিছু পরিমাণে বায়ুর সাথে সাথে জলকণাগুলোও তাড়িত হয়ে আসে বায়ুর দ্বারা। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে রয়েছে, যে বায়ু যখন প্রবাহিত হয়ে আসে, বায়ু প্রবাহের সাথে সাথে সমুদ্র স্রোতের একটা সম্পর্ক রয়েছে। নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকেও সে তার নিজের দিকে টেনে নিয়ে আসে, যার ফলে সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে। বুঝে গেল? চলো নেক্সট পয়েন্ট। তবে এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যেমন আমি আরব সাগরের কথা বললাম, তার সাথে সাথে আরো উদাহরণ রয়েছে। যখন যে সমস্ত অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়, সেই সমস্ত স্থানের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত আসতে থাকে। বুঝে গেছে? চলো নেক্সট পয়েন্ট। তাহলে আমরা 1 নম্বরে পৃথিবীর আবর্তন গতি, 2 নম্বরে বায়ু প্রবাহ। চলো 3 নম্বরে আলোচনা করা যায় যে মেন কি পয়েন্ট রয়েছে। তারপরে আমরা আলোচনা করতে পারি থার্ড পয়েন্টে সমুদ্র জলের উষ্ণতা ও তার লবণতা। সমুদ্র স্রোত সৃষ্টিতে সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা কিন্তু দায়ী হয়ে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে? যে যখন সমুদ্র জলের উষ্ণতা বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলগুলোতে কথা বলছি আমরা, কেন নিরক্ষীয় অঞ্চলের কথা বলবো? এই জন্য কারণ নিরক্ষীয় অঞ্চলে কি রয়েছে? সূর্যরশ্মি লম্বালম্বি ভাবে পড়ে। আমরা সবাই জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বালম্বি ভাবে পড়ে থাকে, তাই আমরা এখানে নিরক্ষীয় অঞ্চলের উদাহরণটাই তুলে ধরবো।
যেহেতু নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি, কেন বেশি বললাম? কারণ উষ্ণতা বেশি এই জন্যই হয়, একমাত্র নিরক্ষীয় অঞ্চলেতে সূর্যের আলো লম্বালম্বি হয়ে পড়ে, তাই এখানকার উষ্ণতাও বেশি থাকে। এই অঞ্চলে জল হালকা উষ্ণ হয়ে যখন সেটা বহিঃস্রোত রূপে, আমরা জানি যে উষ্ণ স্রোত সবসময় শীতল স্রোতের সঙ্গে মিলিত হতে থাকবে, আর শীতল স্রোত উষ্ণ স্রোতের সাথে মিলিত হতে চাইবে, তাই যখন বহিঃস্রোত রূপে শীতল মেরু প্রবাহের দিকে প্রবাহিত হবে, তখন আবার ওই শীতল মেরু কি হবে, মেরু অঞ্চল থেকে শীতল ঘন ও ভারী স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকবে। ঠিক একটা কুণ্ডলীর মতো হবে, যে শীতল স্রোত যাবে উষ্ণ স্রোতের দিকে, উষ্ণ স্রোত যাবে শীতল স্রোতের দিকে। বুঝে গেল? আর এই যে আসা যাওয়ার মধ্যেই যে একটা চক্রাকারের সৃষ্টি হচ্ছে, এর জন্য কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। বোঝা গেল যে কেন উষ্ণতা এখানে দায়ী হলো? কারণ যে স্থানে উষ্ণ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটা কি হচ্ছে, সেই অঞ্চলে জলভাগ, সমুদ্রের জলটা কি হচ্ছে, যে উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হয়ে গেলে কি হয়, উষ্ণতা বেশি হওয়ার জন্য সে কি হবে, হালকা হয়, এবং সেই হালকা হয়ে যাওয়ার ফলে সেই অঞ্চলের জল হালকা হয়ে উষ্ণ হয়ে সে কি হবে, শীতল অঞ্চলের দিকে যাবে, আর শীতল অঞ্চল থেকে ভারী ঘন শীতল জল কি হবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবে। এই যে চক্রাকার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এটা গেল উষ্ণতার তারতম্য। তারপরে আছে লবণতা কিভাবে নিয়ন্ত্রণ করছে। যে লবণতার কথা বলা হলো, যে লবণতা যখন হবে, সমুদ্র জলের অধিক পরিমাণে লবণতা থাকে, আমরা সবাই জানি সমুদ্র জল অধিক লবণাক্ত যুক্ত হয়ে থাকে। এই অধিক লবণাক্ত জলের ঘনত্ব বেশি হওয়ায় তার কম লবণাক্ত জলের দিকে কি হয়, এই যে কুণ্ডলীর কথা বললাম, কুণ্ডলী যখন একটা বেশি লবণাক্ত জল কি হবে, কম লবণাক্ত জলের দিকে হালকা হয়ে সে বহিঃস্রোত রূপে ভেসে যাবে, আর বেশি লবণাক্ত জল কি হবে, সে ধীরে 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 হালকা লবণাক্ত জলের দিকে প্রবাহিত হতে থাকবে। এটাও সেই সেম, উষ্ণতা ও লবণতা একসঙ্গে রিলেটেড রয়েছে সমুদ্র জলের মধ্যে। চলো এটাকে আমরা 3 নম্বর পয়েন্ট হিসাবে নিতে পারি। 4 নম্বর পয়েন্টে কি বলবে, যে 4 নম্বর পয়েন্টে বরফের গলন। এখানে বরফের গলন কিভাবে সমুদ্র জলের স্রোতকে নিয়ন্ত্রণ করে থাকে। যে যখন আমরা দেখি উত্তর মেরু ও দক্ষিণ মেরু রয়েছে, মেরু সংলগ্ন সমুদ্র জলে অনেক পরিমাণে বরফ গলা জল এসে মিলিত হয়ে থাকে। যখন এই বরফ গলা জলগুলো এসে মিলিত হচ্ছে, তার পরিমাণ কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, তার লবণতা কিন্তু কমে যাচ্ছে। মেরুর সংলগ্ন সমুদ্রের জলে প্রচুর পরিমাণে বরফ গলা জল যদি এসে মিলিত হয়, তাহলে বরফ গলা জল এসে মিলিত হওয়ার পরে সেই জলের মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার লবণতা কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যে নিরক্ষীয় অঞ্চলে উত্তর আটলান্টিক ও উত্তরে রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে বরফ গলা জল যখন অনবরত এসে মিশছে, তার ফলে নিরক্ষীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হচ্ছে। এই অন্তঃস্রোত রূপে প্রবাহের জন্যই বরফ গলা জল আমাদের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে থাকে। বুঝে গেল? তারপরে আসছে ঋতুভেদের কথা কি বলবো, যে ঋতুভেদ হলো, অর্থাৎ ঋতুর একটা যে পরিবর্তন কিভাবে লক্ষ্য করা যায়। ঋতুভেদে মহাসমুদ্রের জলের উষ্ণতা ও লবণতার একটা তারতম্য ঘটে। কেন ঘটে সেটা আমরা ছোট করে আলোচনা করে দিচ্ছি। ঋতুভেদে মহাসমুদ্রের জলের একটা উষ্ণতা ও লবণতার তারতম্য ঘটে। কেন? কারণ গ্রীষ্মকালে প্রখর সূর্যের তাপ থাকে, আর শীতকালে সূর্যের তাপের মাত্রা কিন্তু কম থাকে। কেন থাকে এর নিয়ে আমরা আগের ক্লাস করেছি, যে কিভাবে ঋতু পরিবর্তনের মাধ্যমে সূর্য কিভাবে ধীরে ধীরে সূর্যের তাপ নিয়েও ক্লাস করা হয়েছে, যে কোন সময় সবথেকে সূর্য পৃথিবীর কাছাকাছি থাকে, কোন সময় সবথেকে দূরে থাকে। অর্থাৎ আমরা 30-এর আমাদের যে অপসূর অনুসূরের ক্লাস দিয়েছি, সেখানে অবশ্যই আলোচনা করা হয়েছে। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নেবে। তো এখন আমাদের এটা আলোচনার বিষয় নয়, আমাদের মূল আলোচনার বিষয় আসছে যে ঋতুভেদে কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তবে ওই ক্লাসগুলো যদি একটু দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে উষ্ণতা ও লবণতা সমুদ্র স্রোতকে ঋতুভেদের মাধ্যমে
নিয়ন্ত্রণ করে থাকে। যখন এই লবণতা ও উষ্ণতার একটা কি হচ্ছে পার্থক্য ঘটা দিচ্ছে, কখন? ঋতুভেদে। গ্রীষ্মকালে আমরা জানি কি সমুদ্র জলের বাষ্পীভবনের হার বেশি হয়, লবণতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে, কারণ যখন সে বাষ্পীভূত হয়ে জল চলে যাচ্ছে, জল চলে যাওয়ার পরে বাষ্পীভূত হয়ে চলে যাওয়ার পরে লবণটাই পড়ে রয়েছে, তাই লবণতার পরিমাণ বৃদ্ধি পায়। বর্ষাকালে কি হয়? বর্ষাকালে বৃষ্টিপাতে ফলে সমুদ্রের সুস্বাদু জলের পরিমাণ আসছে, অর্থাৎ মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তারপরে কি হচ্ছে? লবণতা কম থাকছে। এই আবার শীতকাল ও গ্রীষ্মকাল সম্পূর্ণ আলাদা দিক থেকে প্রবাহিত হলে মৌসুমী বায়ু, একটু আগে যে মৌসুমী বায়ুর কথা বললাম, এই মৌসুমী বায়ুর প্রবাহের জন্য ভারত মহাসাগরে স্রোতের দিক ও পরিবর্তন কিন্তু ঘটতে থাকে। তো এইভাবে সমুদ্র জলের স্রোত সৃষ্টি হয়ে থাকে। তো আজ আমরা মেন পয়েন্টগুলো একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো অনেকেই তো সমুদ্রের মধ্যে ঘুরতে গেছো, সেখানে গেলে প্রত্যক্ষভাবে ফলো করতে পারবে যে কিভাবে এক সিজন অনুযায়ী যদি দেখা যায় ঋতু পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ গ্রীষ্মকাল বা শীতকালের মধ্যে একটা পার্থক্য, অর্থাৎ বর্ষাকালে গেলেও সেখানে একটা আমরা পার্থক্য লক্ষ্য করতে পারবো সমুদ্র স্রোতের মধ্যে। তো এই ছিল আমরা মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে প্রধান কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলো তুলে ধরলাম। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।